নিউজরুম লাইভের শুরুতেই যে খবর আপনাদের দেব, পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম মহিলা মুখ্য সচিব, রাজ্যের নতুন মুখ্য সচিব হচ্ছে নন্দিনী চক্রবর্তী। আরো একবার আপনাদের জানাবো, পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম মহিলা মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, আর কোন কোন সেক্রেটারির মধ্যে বদল হচ্ছে এবং নতুন কারা হচ্ছেন কি জানতে পাচ্ছি আমরা? দেখো, প্রথমত রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হলেন নন্দিনী চক্রবর্তী। তিনি স্বরাষ্ট্র সচিবের দায়িত্বে ছিলেন। আগামীকাল থেকে নয়া মুখ্য সচিব হিসেবে দায়িত্ব সামলাবেন নন্দিনী চক্রবর্তী। ইতিমধ্যে নবান্নে দায়িত্ব বন্টন হয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব মনোজ পান নন্দিনী চক্রবর্তীকে রাজ্যের বর্তমান মুখ্য সচিবের দায়িত্ব ইতিমধ্যেই দিয়েছেন এবং তিনি যে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে ছিলেন সেই স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে আনা হয়েছে জগদীশ প্রসাদ মীনাকে, যিনি মূলত রাজ্যের কর্মীবর্গ দপ্তরের প্রধান হিসাবে দায়িত্বে ছিলেন। তাকে নিয়ে আসা হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের সচিব হিসাবে। এবং নন্দিনী চক্রবর্তীর হাতে যে আরো একটি দপ্তর ছিল, পর্যটন দপ্তর, সেই পর্যটন দপ্তরের সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে বরুণ রায়কে। অতিরিক্ত মুখ্য সচিব পদে রয়েছেন বরুণ রায়, তাকে পর্যটন দপ্তরের সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব মনোজ পানকে মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে নিয়োগ করা হয়েছে। মুখ্য সচিব র্যাঙ্কেই তিনি মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে দায়িত্ব সামলাবেন, এই নির্দেশিকাও নবান্নের তরফে জারি করা হয়েছে। কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, রাজ্যে এই প্রথম মহিলা মুখ্য সচিব, বিশেষ করে বাঙালি বই মহিলা মুখ্য সচিব রাজ্যে এই প্রথম, যা নিয়োগ হলেন নন্দিনী চক্রবর্তী। আগামীকাল থেকে তিনি রাজ্যের প্রথম বাঙালি মহিলা মুখ্য সচিব হিসাবে দায়িত্ব পরিচালনা শুরু করবেন। বেশ, ধন্যবাদ সোমরাজ। আর এসআইআর উত্তাপ এবার দিল্লিতে। মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে নিশানা করলেন বিজেপিকেও। हम लोग जब बात करना शुरू किए, he started losing his temper. मेरे तरफ उंगली उठाने लग गया। फिर मैंने बोला यू आर नॉमिनेटेड, आई एम इलेक्टेड, आपका उंगली नीचे करके बात करिए। हम लोग जो यहाँ पे बैठा हुआ है जनता का वोट से चुना हुआ है। बीजेपी के बदौलत खाली आपका एक नोटिफिकेशन का बेसिस पे मैं यहाँ पे नहीं आया हूँ। आई एम स्टैंडिंग आउटसाइड द इलेक्शन कमीशन ऑफिस। हियर इट गोज, निर्वाचन सदन इलेक्शन कमीशन ऑफ इंडिया। Ganesh Kumar must be hearing what I am saying before the media now. If he has the courage, he should come down and face the media. এসআইআরে গরম বাংলার রাজনীতি। বুধবার সেই উত্তাপের আঁচই পৌঁছল দিল্লিতে। নির্বাচন কমিশনের দফতরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের প্রতিনিধিরা। প্রায় 2.5 ঘন্টার বৈঠক শেষে চড়া সুর অভিষেকের। हम लोग जब बात करना शुरू किए, he started losing his temper. मेरे तरफ उंगली उठाने लग गया। फिर मैंने बोला यू आर नॉमिनेटेड, आई एम इलेक्टेड, आपका उंगली नीचे करके बात करिए। हम लोग जो यहाँ पे बैठा हुआ है जनता का वोट से चुना हुआ है। बीजेपी के बदौलत खाली आपका एक नोटिफिकेशन का बेसिस पे मैं यहाँ पे नहीं आया हूँ। यू आर आंसरेबल टू योर मास्टर्स, आई एम आंसरेबल टू द पीपल ऑफ माई स्टेट। आई एम स्टैंडिंग आउटसाइड द इलेक्शन कमीशन ऑफिस। हियर इट गोज, निर्वाचन सदन इलेक्शन कमीशन ऑफ इंडिया। Ganesh Kumar must be hearing what I am saying before the media now. If he has the courage, he should come down and face the media. What is stopping him? He thinks the people of Bengal are his subservient. This Chief Election Commissioner was the cooperative secretary before he took over. What is the name of the cooperative minister right now? It is Mr. Amit Shah. Do you think it's a coincidence that all of a sudden the cooperative minister secretary is being sent as the Chief Election Commissioner? He was sent on a mission to destroy this office, destroy this institution. He was sent on a mission to destroy our country. सिलेक्टिवली लीक करके बंगाल को बदनाम करने के लिए बीजेपी के लोग करते हैं कि बंगाल में 1 करोड़ रोहिंग्या है बांग्लादेशी। इलेक्शन कमीशन से कहा कि ये जो 58 लाख लोग ड्राफ्ट लिस्ट में जिसका नाम नहीं उठा है, उसमें से कितने लोग बांग्लादेशी है और कितने लोग रोहिंग्या है। 21 के चुनाव के बाद, खास करके बीजेपी के हारने के बाद जिस तरीके से बंगाल को बदनाम किया, या तो माफी मांगी या सूची जारी कीजिए। बीजेपी दिल्ली जीता है, स्ट्राइक रेट है 88%। बीजेपी बिहार जीता है, स्ट्राइक रेट है 88%। ये कोइंसिडेंस लगता है आपको? ये ईवीएम जो भी कहता है, जिसको चुनाव कराना आता है वो वोटर लिस्ट में नजर दे। वोटर लिस्ट में चोरी हो रहा है। अगर कोई पॉलिटिकल पार्टी कांग्रेस ये पकड़ लिया होता
हरियाणा से, महाराष्ट्र से, न्यू दिल्ली से, बिहार से, चारों स्टेट में बीजेपी हारी। বুথ স্তরের এজেন্টদের এসআইআর এর শুনানিতে ঢুকতে দেওয়ার দাবিতে আগে থেকেই সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে ময়দানেও নেমেছে তৃণমূল। বিএলএদের বিক্ষোভের জেরে একাধিক জায়গায় বেশ কিছুক্ষণের জন্য থমকে গেছে শুনানি। এদিন নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর বিএলএ নিয়েও সুর চড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। अगर BLA2 बूथ में बैठ सकता है, पोलिंग स्टेशन में बूथ का एजेंट बैठ सकता है पार्टी का, जब आप इन्यूमरेशन फॉर्म डिस्ट्रीब्यूट कर रहे हैं तब BLO के साथ BLA2 जा सकता है, तब हियरिंग में BLA2 क्यों नहीं जाएगा? बोला नहीं जाना चाहिए। मैंने बोला ठीक है नहीं जाएगा, आप सर्कुलर इशू करो। बोला मैं सर्कुलर इशू नहीं करूंगा। वो सर्कुलर इशू इसलिए नहीं कर सकता क्योंकि सर्कुलर विल बी चैलेंज इन द कोर्ट ऑफ लॉ। वेस्ट बंगाल में सबसे कम डिलीशन का परसेंटेज आया 5.79%। तो आप सिलेक्टिवली माइक्रो ऑब्जर्वर, डिस्ट्रिक्ट ऑब्जर्वर खाली बंगाल में क्यों लगा रहे हैं, बाकी स्टेट में क्यों नहीं लगा रहे? ये देख के समझ में आता है कि ऊपर से कोई डिक्टेट कर रहा है और यहाँ बैठ के कोई सॉफ्टवेयर के हिसाब से उसको सैनिटाइज करके चलाया जा रहा है। नोटिस एक 10 लोगों का डेलीगेशन आया था, उसमें 5 सवाल चुनाव आयोग से किया गया था, इलेक्शन कमीशन से किया गया था, जिसका पिछला बार एक भी सवाल का सटीक जवाब नहीं मिला। इस बार भी हम लोग 10-11 पॉइंट्स लेके आए थे और 2-3 पॉइंट छोड़ के कहीं कोई क्लैरिटी नहीं मिला। নির্বাচন কমিশনের দপ্তরের সামনে দাঁড়িয়ে এদিন বিজেপিকেও আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। 26শে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, 2025-এর শেষ দিনে অমিত শাহের দিল কি বাত। সায়েন্স সিটির কর্মী সভায় তাঁর হুঙ্কার, বাংলায় এবার বিজেপি সরকার গড়বে। अमित शाह जी को जय श्री राम। সামনের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, বুধবার 2025-এর শেষ দিনে সায়েন্স সিটিতে বিজেপির কর্মী সভা। এই মঞ্চ থেকেই হুঙ্কার অমিত শাহের। বললেন, দিল পে লিখলো হামারা সরকার বনেগা। যেই প্রার্থী হন তাকে জেতাতে হবে, সকলকে ময়দানে নামতে হবে। মঙ্গলবারও অমিত শাহের গলায় ছিল একই সুর। बीजेपी सरकार का संकल्प 15 अप्रैल 2026 के बाद जब भाजपा सरकार बनेगी, बंग गौरव, बंग संस्कृति, उसके पुनर्जागरण की हम फिर से शुरुआत करेंगे। বুধবার বিজেপি কর্মী সভায় শাহ বলেন, দিল পে লিখলো হামারা সরকার বনেগা। উনি এবারে পশ্চিমবঙ্গ জয়ের মন্ত্র নিয়ে এসেছিলেন, সে মন্ত্র তিনি আমাদের দিয়ে গেছেন। ওনার কথা উনি খুব মন থেকে বলেন এবং প্রধানমন্ত্রীজিও তাই। ওরা খুব অন্তর থেকে কথা বলেন এবং এমনি এমনি কিছু বলার জন্য বলেন না। দিল পে লিখো ইস বার হামারা সরকার। দিল পে লিখো। কলকাতায় বিজেপির 4টে সাংগঠনিক জেলা, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, কলকাতা শহরতলি এবং যাদবপুর। বিজেপির এই 4টে সাংগঠনিক জেলার মধ্যে পড়ে 28টি বিধানসভা আসন। 21-এর বিধানসভা ভোটে এই 28টির আসনের মধ্যে একটিতেও জিততে পারেনি বিজেপি। এবার 26-এ কি হবে টার্গেট বেঁধে দিলেন অমিত শাহ। তিনি বলেন, কলকাতার 28 আসনের মধ্যে 20টি চাই। কলকাতায় যে 4টে আমাদের জেলা আছে, সেই 4টে জেলায় 28টা সিট। সেই 28টা সিটের মধ্যে 20-র অধিক সিট বিজেপিকে জিততে হবে। এটাই অমিত শাহর আহ্বান। সারা বাংলা জিতে আসবে, আর এখানে যদি না জেতে তাহলে জেতাটা তো সম্পূর্ণ হলো না। আর এই বাংলার জেতাটা শুধু বাংলা সরকারের পরিবর্তনের জন্য নয়, সারা দেশের পক্ষে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। সায়েন্স সিটির মঞ্চ থেকে অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গের দুটো জিনিস ভয়ঙ্কর, একটা অনুপ্রবেশ আর একটা দুর্নীতি। কলকাতাও নিরাপদ নয়। দিনে দিনে অনুপ্রবেশকারীদের দাপট বাড়বে, তখন আপনারা বিপদে পড়বেন। এই অবস্থা থেকে বাঁচতে হলে সরকারকে উপড়ে ফেলতে হবে। অনুপ্রবেশ এবং দুর্নীতি নিয়ে বাড়ি বাড়ি প্রচার করতে হবে। উনি বলেছেন, ত্রিপুরাতে সমস্ত বর্ডার সিল, সেখান থেকে বাংলাদেশি অনুপ্রবেশ ঢুকতে পারে না। আসামে পুরো সিল করে দেওয়া হয়েছে, ঢুকতে পারছে না। একমাত্র পশ্চিম বাংলায় 380 কিলোমিটার এরিয়া যেখানে তৃণমূল কংগ্রেস বেড়া দিতে দিচ্ছে না, সেইখানে দলে দল অনুপ্রবেশকারীরা ঢুকছে। এই কারণে আপনারা প্রতিজ্ঞা নিন যে আজ থেকে কাউন্টিং পর্যন্ত আপনারা পুরো জমিতে বসে লড়াই করবেন
এক চুলো জমি ছাড়বেন না, এটাই মূল আহ্বান অমিত শাহ। সায়েন্স সিটির আগে এদিন সল্টলেকের হোটেলে দলীয় সাংসদ এবং বিধায়কদের নিয়ে সভা করেন অমিত শাহ। সেখানে তার বার্তা, একাধিক বিধায়কের আসন বদল হতে পারে, টিকিট পেতে আগামী 2 মাসে যোগ্যতা প্রমাণ করতে হবে, নিজের এলাকায় বিধায়কদের আরো বেশি কাজ করতে হবে, সপ্তাহে অন্তত 4 দিন বিধানসভা এলাকায় থাকতে হবে বিধায়ককে, সপ্তাহে অন্তত 5টি পথসভা করতে হবে, বিধায়ককে সামনে রেখেই সকলকে ঝাঁপাতে হবে। নিউজ 18 বাংলা। দেখুন, ছবি কথা বলে। শাহী বৈঠক আর শাহী বৈঠকে প্রাক্তন রাজ্য সভাপতি অর্থাৎ বঙ্গ বিজেপিতে ফের সমমহিমায় দিলীপ ঘোষ। কলকাতায় এসে দিলীপ ঘোষকে শাহী বার্তা। 1.5 বছর পর শীর্ষ নেতার কর্মসূচিতে দিলীপ ঘোষ। সুস্মিতা প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, আমরা দেখেছি যে সাংবাদিকদের প্রশ্ন তো কৌশলে মন্তব্য এড়িয়েছেন বিজেপি নেতা, তবে সোশ্যাল মিডিয়াতে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন দিলীপ ঘোষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট তিনি করেছেন, তার সামনের সারিতে বসে শাহী সভা শোনা, শাহী সভায় যোগদান সবটাই ইঙ্গিতপূর্ণ। তিনি বুঝিয়েছেন তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন, যে কথা তিনি বারবার বলেছেন। এবং উল্লেখযোগ্য বিষয়, আমরা বিজেপি সূত্র মারফত এটা জানতে পারছি, দিলীপ ঘোষকে অমিত শাহ একদম স্পষ্ট করে বার্তা দিয়েছেন, ব্যক্তিগত স্তরেই বার্তা দিয়েছেন যে কে কি বললো দলে, কে আপনার বিপক্ষে কথা বললো, কে কার পক্ষে কথা বললো, দলাদলি ছেড়ে সমন্বয় নিজে এবার মাঠে নামুন। শুধু তাই নয়, দিলীপ ঘোষকে এতদিন দেখা গিয়েছে নিজের প্রাক্তন যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রে কর্মসূচি গ্রহণ করতে, এবং অমিত শাহের তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে গোটা রাজ্য জুড়ে থেকে কর্মসূচি পালনে অংশগ্রহণ করতে হবে দিলীপ ঘোষকে। এবং যারা রাজ্য নেতৃত্ব তাদেরকে সঙ্গে নিয়ে দিলীপ ঘোষকে আগামী দিনে প্রচারের কাজে এবং ভোটের নির্বাচনের কাজে জেলায় জেলায় গিয়ে রাজ্যের বিভিন্ন কোণায়, যেভাবে আমরা 2021-এ দেখেছি, 2019-এ দেখেছি, সেভাবেই দিলীপ ঘোষকে প্রচারের ময়দানে নামতে হবে, লড়াই করতে হবে দিলীপ ঘোষকে। এবং আগামী দিনে সংগঠনকে মজবুত করতে হবে। দিলীপ ঘোষ দক্ষ সংগঠক, সে কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং সেই সংগঠককেই আগামী 26-এর নির্বাচনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে কাজে লাগাতে চাইছে, আজকের শাহী বৈঠকে দিলীপ ঘোষের ডাক এবং একদম দিলীপ ঘোষকে বলে দেওয়া যে আপনি আপনার মতো করে সমন্বয় ফিরুন। অমিত শাহর কাছ থেকে এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামী 26-এর নির্বাচনের আগে তো অবশ্যই অর্থবহ, যেমন ঠিক তেমনই রাজ্য রাজনীতিতে যেভাবে একের পর এক আমরা আশ্চর্যজনক ঘটনা দেখছি, অমিত শাহের 3 দিনের সফর, তার একাধিক সাংগঠনিক বৈঠক, সেই বৈঠক থেকে একাধিক বার্তা, এবং তারপর অবশ্যই আজকের যে বিধায়ক সংসদের বৈঠক, সেই বৈঠকে দিলীপ ঘোষের আগমন, গোটাটাই রাজ্য রাজনীতিতে একেবারে 26-এর নির্বাচনের আগে সরগরম করার মতোই বিষয়। শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য। বলবে না, সেটা পার্টি জানে। মোদির সেনাপতি বিজেপির নাম্বার 2 অমিত শাহ বঙ্গ সফরে এসে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে তিনি আলাদা করে বৈঠক করলেন। বুধবারের সেই বৈঠকে ডাক পেলেন দিলীপ ঘোষও। এ যেন নির্বাসন কাটিয়ে ময়দানে ফেরা। প্রায় 1.5 বছর পর বিজেপির কোনো শীর্ষ নেতার কর্মসূচিতে দেখা গেল একদা বঙ্গ রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ দিলীপ ঘোষকে। এদিন রাজ্য বিজেপির 4 নেতার সঙ্গে আলাদা করে বৈঠক করেন অমিত শাহ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ। প্রায় 20 মিনিট চলে এই বৈঠক। এতেই তৈরি হয়েছে জল্পনা, তাহলে কি 26-এ ভোটের আগে বঙ্গ বিজেপিতে নতুন ভূমিকায় দেখা যাবে দিলীপ ঘোষকে? শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য। বলবে না, সেটা পার্টি জানে। 2015 সালে রাজ্য বিজেপির সভাপতি করা হয় দিলীপ ঘোষকে। তার আমলেই বাংলার ভোটের ময়দানে বিজেপির উত্থান। 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা 1 লাফে 2 থেকে বেড়ে হয় 18। 2021-এর বিধানসভা নির্বাচনে আসন সংখ্যা 3 থেকে বেড়ে হয় 77। গত বিধানসভা ভোটের পর রাজ্য সভাপতির পদে দিলীপের মেয়াদ ফুরোয়। তারপর থেকে দিলীপ এবং বিজেপির সম্পর্কে টানাপোড়েন চলছে। গত লোকসভা ভোটে মেদিনীপুরের পরিবর্তে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয় দিলীপ ঘোষকে। দিলীপ হারেন। বিজেপির আসন সংখ্যা 18 থেকে কমে হয় 12। সেই সময় থেকে বিজেপির কোনো বড় অনুষ্ঠানে দিলীপকে দেখা যায়নি। নরেন্দ্র মোদী এসেছেন, অমিত শাহ এসেছেন, কিন্তু মঞ্চে দেখা যায়নি দিলীপ ঘোষকে। অসন্তোষ গোপন করেননি দিলীপও।
আমাকে কর্মীরা ডেকেছিলেন, তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভাতে। জগন্নাথ মন্দিরের উদ্বোধন, হঠাৎ সেখানে হাজির হন সস্ত্রীক দিলীপ ঘোষ। দলের সঙ্গে দিলীপের টানাপোড়েন চরমে ওঠে। কিছু লোক আছে যারা এই বললাম না পার্টিকে কবজা করতে এসে নতুন নতুন বিজেপি হয়েছে, তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে। এটা হবে না। আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি, লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে, এরাই কাজ করতে দিচ্ছে না। হঠাৎ বিজেপি যারা, তারা হঠাৎ এসছে হঠাৎ যাবে, বিজেপির কিছু যায় আসে না। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই, আমাদের এখানে কোনো নেতার অনুগামী নেই। আমরা সবাই একটা প্রতীকের অনুগামী। ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছে। এরপরও রাজ্য বিজেপির কর্মকাণ্ডে দিলীপ ঘোষকে বিরাটভাবে দেখা গিয়েছে এমনটা বলা যাবে না। সেই ধারাতে বুধবার বদল, শাহী বৈঠক, সেখানে দিলীপ ঘোষ। তাহলে কি বিজেপির মিশন 26-এ ফের পুরনো মেজাজে দেখা যাবে দিলীপ ঘোষকে? দিলীপ কি এবার নতুন দায়িত্বে? শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য। বলবে না, সেটা পার্টি জানে। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানি আতঙ্কে ফের আত্মহত্যার অভিযোগ, এবার হুগলির সপ্তগ্রামে। রাজ্যের একাধিক জেলায় বুধবারও শুনানিতে চরম হয়রানির ছবি সামনে এসেছে। হুগলির সপ্তগ্রামের বছর 36-এর স্বপন বাগদি পেশায় দিনমজুর। বুধবার ভোরে ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, এ সপ্তাহে এসআইআর শুনানিতে ডাক পেয়েছিলেন স্বপন। নথিপত্র নিয়ে তাকে চুঁচুড়া মগরা বিডিও অফিসে যেতে বলেন বিডিও, কিন্তু তার কাছে ভোটার কার্ড ছাড়া কোনো নথি নেই। এ নিয়ে আতঙ্কে ছিলেন। ওই হিয়ারিং এর জন্য ডেকেছিল, কাগজের কথা বলে কাগজ দিইনি, আজকে দেবে বলেছিল ভিডিওতে। আচ্ছা, তাই যেতে বলেছিল। আর ওর কোনো কাগজ ফাগজ ছিল না, শুধু ভোটের আই কার্ড ছাড়া কিচ্ছু ছিল না। 60-70 বছর দিয়ে এখানে দিদারা থাকবে। বিওলো ফোন করে জানায় যে হিয়ারিং আছে, কাগজটা পর্যন্ত দিতে আসেনি। সময় মতো যদি জানাতো, মিনিমাম কাগজ যেগুলো পঞ্চায়েত বা অন্য সেই জায়গা দিয়ে তৈরি করাতে। আমরা এর জন্য সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকে দায়ী করব। ইনি নারায়ণ হালদার, বয়স 80, উত্তর 24 পরগনার পানিহাটির ইন্দিরানগরে বাড়ি। সম্প্রতি স্ট্রোক হয়, তারপর থেকে হাঁটতে পারেন না, কথা জড়িয়ে যায়। বুধবার হুইল চেয়ারে করে তাকে যেতে হয় শুনানিতে সোদপুর হাই স্কুলে। আমার ব্রেন স্ট্রোক হয়েছিল, তারপর বাপারা পড়ে যায়, কি ভুল আছে আমি জানি না। ওরা ফর্ম ফিল আপ করে দিয়েছি, ওরা করেছে, ওরা ছেড়ে দিয়েছে, ওরা আসতে বলেছে। সব করে আমার 2002-এর কোনো ভোট নেই, ভোটের কাগজ নেই। আমার ছবি টবি নিবে বলছে, সেই কি হবে, বাংলাদেশ যেতে হবে, এখানকার লোক নয়, এই জন্য আমাকে নিয়ে আসছে। আমার কদিন আগে স্ট্রোক হয়ে গেছে, তারপরে নিয়ে আসলাম। খুব ভয় পাচ্ছি, খুব আতঙ্ক হচ্ছে আমার। এই যে সব বলছে ব্যাংকের বই বন্ধ করে দেবে, কি হবে না হবে এটা শুনছি। উনি বললো আপনার আর কিছু ডকুমেন্টস নেই? আমি বলছি আমার আর কোনো ডকুমেন্টস নেই, আমার বাবা মার কোনো ডকুমেন্টস কিছু নেই আমার। সালে এসআইআর যে হয়েছিল, সেই ভোটার লিস্টের নাম ছিল না। এই অসুস্থতা নিয়ে এলেন, এখন ডেকেছে, আসতে তো হবেই। আর সামনে বাড়িতে হলে ভালো হতো। বাড়িতে হলে ভালো হতো, তো বলছি বয়স্কদের জন্য আর কি বলছি। বক্তব্য পেশেন্টদেরকে একটু ছাড় দিতে লাগে। এখানে ভারতবাসী যারা আছি আমরা,
আমাদেরকে ধরতেছে, আর যারা বাইরের থেকে আসতেছে তাদের কোনো ব্যাপারই নেই। এই জিনিসগুলো যেন না হয়। ইনি রাজমণি এক্কা, শিলিগুড়ির ফাঁসি দেওয়ার বাসিন্দা। হাঁটতে পারেন না। 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকায় তাকেও শুনানিতে ডাকা হয়েছে। তাই ট্রাইসাইকেল চালিয়ে গিয়েছেন 20 কিলোমিটার দূরে ফাঁসি দেওয়া বিডিও অফিসে। इसका कोई सुविधा नहीं दिया हमारे लिए, तो सरकार इतना कष्ट अगर रास्ता में मैं कुछ हो जाता उसका रिस्क कौन लेता है? ऐसे तो मेरा आगे पीछे कोई भी नहीं है। हमको तो बोला था कि तुमको वहाँ फांसी दुआ जाना पड़ेगा, बोला इतना दूर से आया, प्रॉब्लम तो हो रहा है, बहुत प्रॉब्लम हो गया है। নিউজ 18 বাংলা। একজনের বয়স 12, অন্যজনের 7। সম্পর্কে তারা পেস্তুত ভাই। দুজনেরই বাবা মারা গিয়েছেন এবং মায়েরা সংসার ছেড়েছেন। তারপর থেকে দিন কাটে ভাঙাচোরা ঘরে। সম্প্রতি পিংলায় এসআইআর এর কাজে গিয়ে অসহায় এই দুই ভাইয়ের কথা জানতে পারেন বিএলও। আর তারপর দেখুন। ভাঙাচোরা ঘর, চার কোণে বাঁশের খুঁটি, দেওয়াল বলতে কোথাও ভাঙা অ্যাসবেস্ট, কোথাও ত্রিপলে ঘেরা, মাথার উপরে ত্রিপলের ছাউনি। শীতে এই ভাঙা ঘর আরো কনকনে। এই ঘরটায় দুই নাবালক ভাইয়ের ঠিকানা। সম্পর্কে পিস্তুত ভাই। দুজনেরই বাবা মারা যাওয়ার পর সংসার ছেড়েছেন মায়েরা। তারপর থেকেই জীবন যুদ্ধ শুরু। পশ্চিম মেদিনীপুরের পিংলায় সুদছড়া এলাকা। এখানকার বাসিন্দা প্রদীপ নায়েক, বয়স 7। তার পিস্তুত দাদা বছর 12 সঞ্জয় নায়েক। একই বাড়িতে বেড়ে ওঠা। প্রতিবেশীদের দাবি 5 বছর আগে প্রদীপের বাবা মারা যান। তারপর বাড়ি ছাড়েন মা মৌসুমী নায়েক। এর কয়েক বছরের মধ্যে মারা যান সঞ্জয়ের বাবা। তার মা কাকলীয় সংসার ছাড়েন। চরম বিপদে পড়ে যায় দুই ভাই। একসঙ্গে থাকতে শুরু করে এই ভাঙাচোরা ঘরে। প্রতিবেশীদের দাবি, তাদের না আছে রেশন কার্ড, না আছে আধার কার্ড। স্থানীয়রাই নানা সময় সাহায্য করেন। কোনোদিন ভাত জোটে, কোনোদিন জোটে না। এভাবেই কেটে গিয়েছে 5 বছর। আমরা এই ঘরটায় থাকি। আমার বাবা মামা নেই, তো ছোটবেলায় মারা গেছে। কে কি বলবে, আমাদের কেউ নেই। পড়াশুনো করছো? পড়াশোনা করিনি। করনি? ইচ্ছা আছে পড়াশুনো করার? ইচ্ছা তো আছে। সম্প্রতি এসআইআর এর কাজে দুই ভাইয়ের বাড়িতে যান বিএলও তাদের মাকে ফর্ম দেওয়ার জন্য। তখনই তিনি অসহায় প্রদীপ এবং সঞ্জয়ের কথা জানতে পারেন। যে আমার যে বিএলএর সঙ্গে ছিল তাকে নিয়ে এদের যাতে একটা সুষ্ঠু কিছু ব্যবস্থা হয়, তার জন্য আমি বিডিও অফিসে গিয়েছিলাম এবং সেখানে কথা বলেছিলাম এনাদের সম্বন্ধে। তখন বিডিও সাহেব বললেন যে ডকুমেন্ট না থাকলে কিছু হবে না, যাতে একটা ওদের কিছু বাসস্থানের জায়গা ঠিকঠাক হয় এবং তাদের কাগজপত্র যাতে ঠিকঠাক হয়, আধার কার্ড, রেশন কার্ড, শিক্ষার যে অধিকার, শিক্ষা যাতে পায়, তার জন্য কিছু একটা ব্যবস্থা করুন। এখন ওনাদের আধার কার্ড, ভোটার কার্ড বা কোনো স্কুলের কোনো প্রমাণপত্র পাওয়া যায়নি। ওরা নিজেরা পাড়ায় এপাশে ওপাশে ভিক করতে যায়, যখন যেটা আনে ওরা নিজেরা ডাল আলু ভাতে রান্না করে খায়। যাতে ওরা একটা সরকারি অনুমোদন হিসাবে যদি একটা বাড়ির ব্যবস্থা করে দেওয়া হয় এবং ছোট বাচ্চাটার জন্য পড়াশোনার জন্য কোনো জায়গা নির্ধারণ করা হয়, এটা করে দিলে আমার পক্ষ থেকে আমি বলছি যে খুব ভালো হবে। কারণ ছেলে দুটোর যেহেতু এখন নিকটতম আত্মীয় আর তার কেউ নেই। আগে আমি খবর পেয়েছিলাম শুধু ওনাদের নাকি ডকুমেন্ট করতে হবে, আধার গুলো করে দিতে একটু সাহায্য করতে হবে, এটা বলেছিল। কিন্তু এখন জানতে পারছি নাকি ওনাদের একটু খাওয়া দাওয়া নিয়েও সমস্যা আছে। আমরা ইমিডিয়েটলি একটা কিছু চাল দিয়ে দিব। কিন্তু আপাতত আমরা দেখছি যদি সব ঠিকঠাক হয় তাহলে আমরা হোমে পাঠানোর ব্যবস্থা করব। পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। গ্রামের বেহাল রাস্তা যেমন ছিল তেমনই রয়েছে, অথচ পাড়ায় সমাধানে বরাদ্দ হওয়া টাকা দিয়ে তৈরি হচ্ছে তৃণমূল নেতাদের বাড়ির সামনের রাস্তা। চাঞ্চল্যকর এই অভিযোগ বনগাঁয়, পূর্ব বর্ধমান। সেখানে তো আবার অন্য ছবি। পাড়ায় সমাধানে বরাদ্দ টাকায় তৈরি হচ্ছে পেভার ব্লকের রাস্তা। দেখুন। গ্রামে নতুন রাস্তা তৈরি হচ্ছে।
অভিযোগ, যেখানে রাস্তা ঢালাই হওয়ার কথা সেখানে হচ্ছে না, রাস্তা হচ্ছে তৃণমূল নেতাদের বাড়ির সামনে। যে জনগণের কাজ হওয়ার কথা, যে টাকায় সাধারণ মানুষের কাজ হবে, সেখানে সাধারণ মানুষের কাজ বাদ দিয়ে, সাধারণ মানুষের জ্বলন্ত সমস্যা যেগুলো সেগুলোকে বাদ দিয়ে তৃণমূল নেতাদের উঠোন ঢালাইয়ের কাজ হচ্ছে। উত্তর 24 পরগনার বনগাঁ, এখানে তৃণমূল পরিচালিত গোপালনগর 2 নম্বর পঞ্চায়েত। এই পঞ্চায়েত এলাকার জানিপুরে বেশ কয়েকটি রাস্তা বেহাল। সিপিএম পঞ্চায়েত সদস্যের দাবি, গ্রামে রাস্তা তৈরির জন্য আমাদের পাড়া আমাদের সমাধানে আবেদন জানানো হয়, সেই মতো টাকা বরাদ্দ হয়েছে। অভিযোগ, গ্রামের বেহাল রাস্তা যেমন ছিল তেমনই রয়েছে। নতুন রাস্তা তৈরি হচ্ছে তৃণমূল নেতাদের বাড়ির সামনে। এ নিয়ে বনগাঁর বিডিওকে অভিযোগ জানানো হয়। আমার পাড়া আমার সমাধানে যে গোটা রাজ্যে 80,000 বুথে 10 লক্ষ টাকা পশ্চিমবঙ্গ সরকার স্যাংশন করেছে, সেই টাকায় যে জনগণের কাজ হওয়ার কথা, টোটাল গ্রামবাসী যে কাজগুলো দিয়েছিল সেই কাজগুলি বাদ দিয়ে তাদের ব্যক্তিগত উঠোন ঢালাই হচ্ছে, কারোর ব্যক্তিগত বাড়ির একটা বাড়ির জন্য একটা রাস্তা হচ্ছে। এখানে প্রধান বা জনপ্রতিনিধিদের কোনো ভূমিকা নেই। ওনারা তো 34 বছর ছিলেন, 34 বছরে এরকম ভাবনা ওনাদের মাথায় আসেনি। কারণ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ভাবনাটা ভেবেছেন, পশ্চিমবঙ্গে ওরা রাজনৈতিকভাবে দেউলিয়া, পায়ের তলায় মাটি নেই, পায়ের তলায় মাটি ফিরে পাওয়ার জন্য এই সমস্ত পাগলের প্রলাপ পড়ে যাচ্ছে। পূর্ব বর্ধমানের কালনা পুরো এলাকায় তৈরি হবে 3টি নতুন রাস্তা, সংস্কার করা হবে একাধিক নিকাশি নালা। এর জন্য পাড়ায় সমাধান প্রকল্পে বরাদ্দ করা হয়েছে 5 কোটি টাকা। বিবেকানন্দ ভবন থেকে সব্যসাচী ক্লাব পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তার কাজ বুধবার থেকে শুরু হয়ে গিয়েছে। এই যে রাস্তাটাকে আজকে উদ্বোধন করলাম, এছাড়াও আমরা 7 নম্বর ওয়ার্ডে যে দুলাল মুচির মোড়ের ওই রাস্তাটা উদ্বোধন করা হয়ে গেছে, ওটা হচ্ছে। এছাড়াও বসুন্ধরা ব্যাগ 13 নম্বর ওয়ার্ডে 2টো রাস্তা ওখানে হচ্ছে তৈরি। কোচবিহারের তুফানগঞ্জ, এখানকার নাটাবাড়ির বিভিন্ন জায়গায় তৈরি হবে 7টি নতুন রাস্তা। বুধবার হলো রাস্তার কাজের শিলান্যাস। নিউজ 18 বাংলা।